নমস্কার। বাংলার এসআইআর নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে আরেক প্রস্তুত শুনানি হতে চলেছে। অনেকে আশা করছেন এই ট্রাইব্যুনাল যদি দ্রুত ভোটারদের যারা বাদ পড়েছেন তাদের কেসগুলো নিষ্পত্তি করে দেন, তাহলে ভোটের দিন পর্যন্ত বা তার আগের দিন পর্যন্ত যাদের কেস ক্লিয়ার হয়ে যাবে তারা সবাই ভোটার লিস্টে আসবেন। এটা এমন একটা ব্যাপার যেটা সম্পূর্ণভাবে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের পরিপন্থী। যে সুপ্রিম কোর্ট এর আগে মৌখিকভাবে বলে দিয়েছে যে 6 এপ্রিল অ্যান্ড 9 এপ্রিল এই দুদিন, যেদিন মনোনয়ন দেওয়ার শেষ দিন ছিল, তারপরে আর কোনো নতুন ভোটার ঢোকানো যাবে না। তা সত্ত্বেও এই ধরনের কথাবার্তা বাজারে আসছে কেন? যারা তুলছেন তারা বলতে পারবেন, আমার পক্ষে বলা সম্ভব নয়। এছাড়াও দুটো বিষয় নিয়ে দেখছি জোর বিতর্ক চলছে। একটা হচ্ছে ভোটদানের অধিকার কি মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে? আমার নয়, সুপ্রিম কোর্টই এই দুয়েক আগে জাস্টিস নাগারাত্না, যিনি আমার মতে সুপ্রিম কোর্টের সবচাইতে নির্ভীক বিচারপতি বলে পরিচিত এবং যিনি সম্ভবত সূর্যকান্ত অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে সামান্য দিনের জন্য হলেও দেশের প্রধান বিচারপতি হবেন, তিনি দুদিন আগে পরিষ্কার করে দিয়েছেন অন্য একটা মামলায় যে ভোটাধিকার এটা মৌলিক অধিকার নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে ইট ইজ সার্কামস্ক্রাইবড বাই দ্য স্ট্যাটিউট, অর্থাৎ আইনে যা লেখা আছে সেটাকেই ফলো করতে হবে। আইনে যদি লেখা থাকে 6 এপ্রিল আর 9 এপ্রিলের পরে করা যাবে না, তাহলে আমার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হচ্ছে বলে আমি সুপ্রিম কোর্টে কোনো আবেদন জানাতে পারবো না। আর যদি জানাই তাহলে সেটা বানচাল হয়ে যাবে। এখন কনস্টিটিউশনাল মোরালিটি কি হওয়া উচিত না উচিত এই নিয়ে অনেক বিতর্ক আছে। এই 27 লাখ লোকের নাম বাদ যাওয়ার পরে দেখছি নানা মুনি নানা রকম মত দিচ্ছেন। যেমন এদের মধ্যে একজন হচ্ছেন ফাইজান মুস্তাফা, তিনি কনস্টিটিউশনাল ল এক্সপার্ট এবং ভাইস চ্যান্সেলর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি পাটনা। সুতরাং এর বক্তব্যকে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। তিনি আর্টিকেল 326-এর অবতারণা করে বলেছেন যে এই ধারা অনুযায়ী every citizen of India is entitled to be registered as a voter. It is an entitlement. It may not be a fundamental right, but is still a constitutional right. Further, there is the principle of legitimate expectation, which the Supreme Court has elaborated upon in innumerable cases. If somebody has voted a particular number of times, is it not their legitimate expectation to be allowed to vote in the upcoming elections as well? We are putting our jurisprudence upside down. I do not disagree with this proposition at all. ফাইজান মুস্তাফা যা বলেছেন সেটা একেবারে প্রপার ডেফিনিশন অফ হোয়াট দ্য রাইট টু ভোট মিনস। অর্থাৎ এটাকে তিনি দেখাতে চাইছেন যে এটা হচ্ছে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার না হলেও একটা নাগরিকত্বের আবশ্যিক শর্ত, এন্টাইটেলমেন্ট বলে তিনি যেটা বোঝাতে চাইছেন। ফান্ডামেন্টাল রাইট নয়, কিন্তু এটা তো কনস্টিটিউশনাল রাইট বটেই। ফলে যে লোক গত কয়েকটি নির্বাচনে ভোট দিয়ে গেছে
সে কি এটা লেজিটিমেটলি এক্সপেক্ট করতে পারে না যে আগামী নির্বাচনেও তার নাম ভোটার তালিকায় থাকবে? তো একটা প্রিন্সিপাল আছে অফ লেজিটিমেট এক্সপেকটেশন, এবং সেই লেজিটিমেট এক্সপেকটেশনটা যে খুব বৈধ তা নিয়ে সুপ্রিম কোর্টের অজস্র মামলাও আছে। এখন আমরা যেটা করছি, তিনি বলছেন যে উই আর পুটিং আওয়ার জুরিসপ্রুডেন্স আপসাইড ডাউন। ফলত মৌলিক অধিকার নয়, এটা সবাই স্বীকার করছেন। সংবিধান প্রদত্ত অধিকার কারুর মতে এ ব্যাপারে আর লেজিটিমেট এক্সপেকটেশন, এই প্রিন্সিপালের যে দুটো বিষয় এখানে উত্থাপিত হয়েছে সে দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু এত শেষ বেলায় এসব প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্ট আদৌ ভাবিতে হবে কিনা আমি বলতে পারি না। 2 নম্বর প্রশ্ন, যেটা সবচাইতে ক্রিটিক্যাল এবং বিভ্রান্তি সরাচ্ছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন 27 লাখ ভোটারের নাম বাদ দিয়েছে। দেখুন, এটা যারা সব অ্যান্টি বিজেপি, অ্যান্টি সেন্টার কাগজপত্র, যেমন ধরুন দ্য ওয়্যার, তারা লিখছে ওয়াই ইলেকশন কমিশন লিভিং 27 লাখ ভোটার্স ইন লিম্বো is a threat to democracy. Fact of the matter is, election commission is not responsible for this. তাহলে রেসপন্সিবল কে? যারা এই মামলাটা আদ্যপান্ত দেখেছেন তাদের কারো মনে এই নিয়ে দ্বিধা নেই যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের উচ্চতম ন্যায়ালয়, যে ব্যবস্থা করে দিয়েছিল সেই ব্যবস্থার ফল হচ্ছে এই 27 লাখ লোকের ভোটাধিকার না থাকা। সেই ব্যবস্থাটা পরিচালনা করেছেন কারা? জুডিশিয়াল অফিসার্স। কখনো কখনো তাদের পদমর্যাদা ছিল ডিস্ট্রিক্ট জাজের, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের, অন্যান্য রাজ্য থেকেও নিয়ে আসা হয়েছিল। সুতরাং ইলেকশন কমিশন এদের নাম বাদ দেয়নি, এদের ভাগ্য ঝুলিয়েও রাখেনি। কেউ যদি রেখে থাকে তাহলে সেটা হলো নির্বাচন কমিশন। কিভাবে? আমি মনে করি কলকাতার বা বাংলার খুব অন্যতম পাবলিক ইন্টেলেকচুয়াল জহর সরকার তার একটা সাম্প্রতিক নিবন্ধে যে ব্যাখ্যা দিয়েছেন সেটাই সঠিক, যে ট্র্যাডিশনালি যবে থেকে ভোট চালু হয়েছে 1952 সালের ভোটের সময় থেকে আজ পর্যন্ত সব সময় সেকশন 24 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, যেখানে বলা আছে পরিষ্কার করে যে এই আপিলগুলো করতে হবে হয় সিইও না হয় ডিইওর কাছে, সেই নিয়মের হঠাৎ ব্যত্যয় ঘটিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং যে কথা আমি বারবার করে বলেছি, আজ আবার বলছি, এই সেকশন 24 অনুযায়ী যদি অ্যাপিলগুলোর মীমাংসা হতো, অর্থাৎ জুডিশিয়াল ইন্টারভেনশনের বাইরে বিষয়টা থাকতো, তাহলে এত মানুষের নাম বাদ কিছুতেই যেত না। সুপ্রিম কোর্ট এটাকে, আমি বলবো, ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ওভাররিচ। সুপ্রিম কোর্ট যে অজুহাত দেখিয়ে এই কাজটা করেছে সেটা হচ্ছে, তারা বলেছেন যে নির্বাচন কমিশন আর রাজ্য সরকারের মধ্যে পারস্পরিক সম্পর্কটা এতই তিক্ত এবং অবিশ্বাসের, এবং তারাও এদের উপরে আর নির্ভর করতে পারছেন না। ফলত এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ব্যবহার করে এই ব্যবস্থাটা তাদের নিতে হচ্ছে। আমার মতে একজন সাধারণ নাগরিকের বুদ্ধিমতো
it is a completely outrageous overreach of Supreme Court jurisdiction. এখন 142 ইনভোক করলে তো কেউ কিছু বলতে পারবে না, ইনহেরেন্ট রাইট অফ সুপ্রিম কোর্ট। কিন্তু ইনহেরেন্ট রাইটটাকে এক্সারসাইজ করতে গিয়ে সুপ্রিম কোর্ট যদি 52 সাল থেকে চালু একটা প্রথাকে মাঝপথে স্তব্ধ করে দেয়, তাহলে তার দায়িত্ব নির্বাচনের কমিশনের ঘাড়ে দেওয়া উচিত কি? ফলে আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার নায়ক কিন্তু ইলেকশন কমিশন নয়, বারবার করে বলছি। তার নায়ক বলুন, খলনায়ক বলুন, যা খুশি বলুন, এটা হচ্ছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, যার উপরে আর কোনো দের ইজ নো কোর্ট অফ অ্যাপিল। আর সুপ্রিম কোর্ট এরকম একটা উদ্ভট সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের ক্ষেত্রে করলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নির্বাচন কমিশনের সম্পর্ক 2021-এ, 2024-এ, 2019-এ, 2014-এ কখনোই কি খুব মধুর ছিল? হতে পারে এবার মমতা যেভাবে, যেহেতু এসআইআর এর আগে কোনোটায় ছিল না, অতএব হেরে যাওয়ার ভয়ে মমতা সম্পূর্ণ অসাংবিধানিকভাবে নিয়ম না মেনে এসআইআর এর বিরোধিতা করেছেন। যেভাবে পদে পদে এই প্রক্রিয়াটাকে সাবোটাজ করার চেষ্টা হয়েছে এবং অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়েছে, আমার মতে সর্বোচ্চ ন্যায়ালয়ের উচিত ছিল রাজ্য সরকারকে পানিশ করা এবং তাদেরকে পরিষ্কার বলে দেওয়া যে দিস ইজ অ্যান এক্সারসাইজ যেখানে ইলেকশন কমিশনের জুরিসডিকশন ইজ ফাইনাল। আপনারা খবরদার বারবার আমাদের কাছে এসে সেই অধিকার সম্পর্কে প্রশ্নও তুলবেন না, আর সেই অধিকার খর্ব করার জন্য অ্যাপিলও করবেন না। এবার তাহলে গল্পটাকে আপনারা আমার সাধারণ বুদ্ধিতে যা মনে হয়েছে সেটা সত্য না মিথ্যা কমেন্টে জানান। এবং এই কথাটাই জ্ঞানেশ কুমার যখন কলকাতায় এসেছিলেন এবং তৃণমূলের প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করেছিল, তিনি বলেছিলেন, খামোখা আপনারা সুপ্রিম কোর্টে যেতে গেলেন কেন? তার এই প্রশ্নটাকে হুমকিতে রূপান্তরিত করে নিয়ে ওই সারাক্ষণ মানে একেবারে কি বলবো, টলিগঞ্জের সিরিয়ালের অভিনেত্রীদের মতো সেজে থাকা এক মন্ত্রী সেদিন ইলেকশন কমিশনের বাইরে এসে বলেছিলেন, এই লোকটা আমাদের সুপ্রিম কোর্টে কেন আমরা গেছি তা নিয়ে প্রশ্ন করছে, কেন আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি না? ভাবুন। সুতরাং গোড়ার গলতটা হয়েছে নির্বাচন কমিশনের হাত থেকে এই বিষয়টাকে একেবারে আরেকটা সম্পূর্ণ অপরিচিত কনস্টিটিউশনাল বডির হাতে স্থানান্তর করা, যেটা ইনিশিয়েট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সখাত সলিলে ডুবে মরে এখন তিনি এই 27 লাখ লোকের বাদ যাওয়া নিয়ে খুব মায়াকান্না কাঁদছেন। তিনি কাঁদছেন, তার ভাইপো কাঁদছে, তার দলের লোকেরা সব নানা রকম ভাষণ দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন, অল আর বাঙ্কাম। এদিকে এ নিয়ে যখন এই সম্ভবত 2-3 দিন আগে কোনো একজন চিফ জাস্টিসের কোর্টে মেনশন করেছিলেন
তখন বিচারপতিরা নাকি বলেছেন যে হ্যাঁ 27 লাখ সংখ্যাটা বড্ড বেশি, অতএব আমাদের নতুন করে বিষয়টা নিয়ে ভাবতে হবে। আমরা একটা অন্য ধরনের আর্কিটেকচারের কথা ভাবছি, এইটুকু বলে তারা ছেড়ে দিয়েছেন এবং বলেছেন এ নিয়ে তাদের যা বক্তব্য বা আদেশ সেটা তারা আগামীকাল দেবেন দুপুর 2টায় 1 নম্বর কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এসআইআর নিয়ে এটা হবে। সুতরাং সুপ্রিম কোর্ট কি করবে আমি তো সেটা প্রিএম্প্ট করতে পারবো না, বা সেটাকে আগে থেকে অনুমান করে আপনাদের বিভ্রান্ত করারও কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু যে অর্থে আজ মমতা বন্দ্যোপাধ্যায় খাল কেটে কুমির ডেকেছেন, অনেকটা সেইভাবেই কিন্তু সুপ্রিম কোর্ট এখন এমন একটা ল্যাজগোবরে পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যেখানে তাদের সিদ্ধান্তের বিষময় ফল কিভাবে নিষ্ক্রিয় করা যায় বা এই বিষের ঝাঁঝ থেকে কিছুটা হলেও রিলিফ দেওয়া যায় সেটাই ভেবেচিন্তে বার করতে পারছে না। আপনারাই বলেছিলেন জুডিশিয়াল অফিসারদের ইন্টিগ্রিটি নিয়ে খবরদার কেউ কোনো প্রশ্ন করবেন না, যদি করেন তাহলে কিন্তু আমরা বেদম ক্রুদ্ধ হব, কেননা তারা যেটা করছেন সেটা আমাদের ম্যান্ডেট অনুযায়ী করছেন। সুতরাং সেই অর্থে দেখতে গেলে এই জুডিশিয়াল অফিসাররা হচ্ছেন ইজ অ্যান এক্সটেনশন অফ সুপ্রিম কোর্ট। So kindly refrain from saying anything negative about officers we have appointed. সেটাই যদি সত্যি হবে তাহলে 27 লক্ষ বাদ গেছে শুনে হঠাৎ মায়া কান্না কেন গাইবে সর্বোচ্চ আদালত? তাহলে তো এখানেই জ্যোতিচিহ্ন টেনে দিয়ে পরিষ্কার বলে দেওয়া উচিত যে উই এন্ট্রাস্টেড দ্য জব টু আওয়ার অফিসার্স, তারা ইন দেয়ার উইজডম যা ঠিক বলে মনে করেছে সেটা করেছে। এ নিয়ে দিস ইজ নট অ্যান অ্যাপিল কোর্ট যেখানে এর বিরুদ্ধে কিছু বলা যাবে। অতএব দয়া করে আপনারা আর জল ঘোলা করবেন না, যা হয়ে গেছে সেটাকে মেনে নিয়ে 23 এবং 29 তারিখে ভোটটা নির্বিঘ্নে সম্পন্ন হতে দিন। কিন্তু এটা বলেছে সুপ্রিম কোর্ট। আগের দিনই জয়মাল্য বাগচি বলছিলেন যে যারা অ্যাপেলেট ট্রাইব্যুনালে গেছে তারা হয়তো এবার ভোট দিতে পারবে না, কিন্তু ভবিষ্যতে পারবে। আমি যা দেখলাম খবরে এবং মিডিয়ায়, টেলিভিশনে, যে আজকেই প্রথম এই 19 জন বিচারপতিকে নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি যেখানে ট্রাইব্যুনাল বসবে সেই অফিসটা তদারকি করতে গেছিলেন। এখন পর্যন্ত খবর আগামীকাল থেকে নাকি ট্রাইব্যুনাল কাজ করবে। আগামীকাল কত তারিখ? 13 তারিখ। প্রথম দফার ভোট কবে? 23 তারিখ। এখন তার মানে ঠিক যেভাবে প্রতিদিন নির্বাচন কমিশনকে একটা সময় অ্যাডজুডিকেশনের ফলাফল দৈনিকভাবে জানাতে হয়েছিল, এবার কি ট্রাইব্যুনালের ফলাফল দৈনিকভাবে তাদের প্রকাশ করতে হবে? তাহলে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট উইল গো ফর এ টস। সব মিলিয়ে এই বিষয়টা এমনভাবে ঘেঁটে হয়ে গেছে যে
আপনার যদি খারাপও লাগে, যেমন আমার লাগছে, আপনি কিছু করতেই পারবেন না, বিকজ it involves the highest court of the land, involves the judiciary, and also involves their integrity and honesty. কালকে আমিও শুনবো, আপনারাও শুনবেন এসআইআর নিয়ে কি শুনানি হয়। যদি কোনো রকম ঐতিহাসিক ঘোষণা হয় তাহলে অবশ্যই সেটা একটা বড় খবর হবে। এর চাইতে ভালো তো সুপ্রিম কোর্ট বলে দিক না যে অ্যাপেলেট ট্রাইব্যুনালে সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবারের ভোট হবে না, ব্যাস। তখন দেখবেন এই শ্যাম দিওয়ান, কপিল সিব্বাল, গুরুস্বামী, সুব্রমণিয়ান এবং এই কল্যাণ ব্যানার্জিরা একেবারে তিরিং বিরিং করে লাফিয়ে সুপ্রিম কোর্টকে হাত জোর করে দরকার হলে বলবে, হুজুর গুস্তাবি মাফ। আর যাই করুন, আপনারা এমন কিছু করবেন না যার ফলে ভোটটা বিলম্বিত হয়ে যায়। কেননা এরা তো ডুডুও খাবেন আবার তামাকও খাবেন। ট্রাইব্যুনালের লোকেদের ভোটার লিস্টে ঢোকাবেন, আবার 23 এবং 29-এর মধ্যে যাতে ভোটের পালা সাঙ্গ হয়ে যায় সেটাও চাইবেন। দেখা যাক না, সুপ্রিম কোর্ট যদি বলে যে ঠিক আছে, গিভেন দ্য সাইজ অফ ডিলিটেড ভোটার্স, আমরা ইলেকশন কমিশনের হাতে ছেড়ে দিলাম যে ট্রাইব্যুনালে শেষ ব্যক্তিটির কেসের মীমাংসা না হওয়া পর্যন্ত ভোট তারা মুলতুবি করতে পারে। আজকে এপ্রিল মাসের 13 তারিখ না 12 তারিখ, মে মাসের 7 তারিখেই এই পশ্চিমবঙ্গের মালিক হয়ে যাবে রাজভবন। এখন আগে গেলে বাঘে খাবে, পিছনে গেলে কুমির। সুপ্রিম কোর্ট এবং তৃণমূল কংগ্রেসের কৌশলীদের একেবারে সেই অবস্থা। নমস্কার, ভালো থাকবেন।